আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে কি আমাদের ফ্রি জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্সের 3 নাম্বার ক্লাস। তো গত 2 ক্লাসে আমরা ফিজিক্স পড়ছিলাম, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1, 2 আর 4 আমরা শেষ করছিলাম। তো অনেকে বলছে যে কেমিস্ট্রি শুরু করার জন্য, তো আমরা আজকে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে গুণগত রসায়ন। তো এই অধ্যায় থেকে তোমার জিএসটি তে কিন্তু ভালোই কোশ্চেন আসে। গত বছর কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছিল, মোটামুটি ভালোই কোশ্চেন আসছিল। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে কোশ্চেন যে এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে কিন্তু তোমার কিছু ক্যালকুলেশন আছে, মানে ঋণাত্মক ধ্রুবক আছে, দ্রাব্যতা আছে। যেখানে কিন্তু তোমার বিভিন্ন ধরনের আছে, কি বলে, মানে ক্যালকুলেশন আছে যেগুলো হাতে ক্যালকুলেশন করতে হয়। জিএসটি কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু মোটামুটি ভালোই ডিফিকাল্ট ক্যালকুলেশন দিছিল। তো আমরা আজকে দেখবো যে এই ক্যালকুলেশন গুলো কিভাবে ইজিয়ার ওয়েতে করা যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমি মোহাম্মদ ফারদিন হাসান সিয়াম, পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সাস্ট। চলো। তো এই অধ্যায়ে যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু কিছু, মানে তোমার মেজর টপিক থেকে আসে। তো তোমার টার্গেট থাকবে কি, তোমার টার্গেট থাকবে যে মেজর টপিক গুলো আছে সেই টপিক গুলো প্রথমে কমপ্লিট করা, সেই টপিক্স এর যে সারাউন্ডিংস এর যে টপিক গুলো আছে সেগুলো তারপরে কমপ্লিট করা। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন আমরা দেখি। তো প্রথম প্রশ্ন বলছে আমাদের যে হিলিয়াম এর প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট। তো শক্তির যে তোমার এটা আছে সমীকরণ, সেটা কিন্তু আমরা জানি যে ই, আরে বড় কেন, ছোট করে নিতে হবে, এক সেকেন্ড। ওকে, ই এন মানে এন তম শক্তি স্তরের তোমার ইলেকট্রন, এই তোমার এনার্জি, এটা কি তোমার -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। এখানে এনটা কি, তোমার যেই শক্তি স্তরে কথা বলবে সেটা, সেই শক্তি স্তরের তোমার এনার্জি বা শক্তি। ঠিক আছে, এই যে এন সেটা বুঝায়, মিন করে হচ্ছে তোমার কত নাম্বার শক্তি স্তর সেটা। আর যে জেডটা আছে, জেডটা মিন করে কি পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমি লিখে দিই পারমাণবিক সংখ্যা। আর এই এনটা মিন করে কি তোমার কত নম্বর শক্তিস্তর সেটা, মানে শক্তিস্তর সংখ্যা, শক্তি সরি স্বস্তি লিখে ফেলছি, শক্তিস্তর সংখ্যা, শক্তি স্তর সংখ্যা। ঠিক আছে, তো চলো আমাদের কি বলছে যে হিলিয়ামের ক্ষেত্রে তোমার, এখন আমরা জানি হিলিয়ামের ক্ষেত্রে তোমার জেড এর মান কত, সেটা হচ্ছে 2, কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, হাইড্রোজেন হিলিয়াম। ঠিক আছে, আর এখানে বলছে তোমার প্রথমে এন এর মান আমরা 1 ধরে করি, এন এর মান আমরা 1 ধরি, তাহলে কি হবে E1 সমান সমান কি হবে তোমার -13.6। এই 13.6টা কি, তোমার একটা যে ধ্রুবক আছে, এই ধ্রুবক গুলো ক্যালকুলেট করে সেটার মান আসছে -13.6। ঠিক আছে, এই জন্য আমরা মানে শর্টকাটে ইউজ করার জন্য এই 13.6টা লিখে থাকি, মানে ওই ধ্রুবক গুলো তোমার ক্যালকুলেট করে ফেলি। কারণ আমাদের কিন্তু ক্যালকুলেটর থাকে না, যখন ক্যালকুলেটর থাকবে তখন কিন্তু ওই ধ্রুবকের মানগুলো বসাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জেড এর মান কত, 2 স্কোয়ার, আর এন এর মান কত, 1 স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে -13.6 ইন্টু 2 স্কোয়ার মানে কত, 4। যেটা আমরা পরে এইভাবে রেখে দিই। তো পরে আমরা 2 নম্বর শক্তি স্তরের জন্য বের করি, E2 ইজ ইকুয়াল টু কি হবে, -13.6 ইন্টু উপরে কি হবে 2 স্কোয়ারে হবে, নিচে কি হবে তোমার 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার 2 স্কোয়ার কাটা, তাহলে থাকলো কি -13.6। ক্লিয়ার? এখন আমাদের বলছে কি শক্তির পার্থক্য কত হবে, তাহলে শক্তির পার্থক্য যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে, E2 মাইনাস E1, এটাই কি, এটা আমাদের ডেল ই। তাহলে আমরা কি লিখি, ডেল ই সমান কি হবে, E2 মাইনাস E1। তাহলে আমরা E2 মাইনাস E1টা বের করি, কি হবে, E2 এর মান দেওয়া আছে -13.6, মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে 13.6 ইন্টু 4, এটা কি আমাদের ডেল ই। এখন দেখো তো এই 13.6 কি এখান থেকে কমন যায় না? আমরা যদি 13.6 কমন নিই, দেখো 13.6 কমন নিলে এখানে থাকবে কি -1 প্লাস 4 থাকে, ইজ ইকুয়াল টু কি ডেল ই। অথবা আমরা লিখতে পারি ডেল ই ইজ ইকুয়াল টু 13.6 ইন্টু 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3। তাহলে আমরা 3 তেরো কত 39। তাহলে দেখো এই জিনিসটা কি হবে, 39-এর কাছাকাছি কিছু একটা হবে। তাহলে দেখো অ্যান্সারটা কত হবে, 40.8। দেখো আর 3 3 6 কত, 18। তাহলে 39 আর 18 কত, 39 আর 41 আর 8 কত, 48। মানে দেখো আমি সেটাকে বুঝাই তোমাদের, 30 136, 3 দ্বারা গুণ করো, 3 6 18, 8 হাতে আছে কত, 1, 3 3 9 আর 1 10 0, হাতে আছে 1, 3 1 3 আর 1 4। দেখো এক ঘরে আগে দশমিক ছিল, তাহলে এক ঘরে আগে দশমিক দিয়ে দাও, 40.8। এই জিনিসটা কিন্তু এমনি বোঝা যায়, 3 3 39। দেখো 39 আশেপাশে কোনোটা আছে না, এটা অনেক দূরে। এটা কি কাছে, ধারে কাছেও নাই, এটাও ধারে কাছে নাই, তার মানে অ্যান্সার কোনটা হবে, 40.8, এটাই শুধু 39-এর কাছাকাছি আছে। এইভাবে কিন্তু অ্যান্সার দিতে হবে আমাদের। ঠিক আছে, এটা আমি মুছে দিই। ওকে, তো আমরা প্রথম প্রশ্নের অ্যান্সার পাইলাম, সেটা কি সি নাম্বারটা। তো পরবর্তী প্রশ্ন আমাদের, সেটা বলছে কোনটি আইসো ইলেকট্রনিক সেট। এখন প্রশ্ন হচ্ছে আইসো ইলেকট্রনিক কি। তো মনে রাখবা আইসো মানে কি, সমান।
আর ইলেকট্রনিক মানে কি, যেই যে তোমার মৌলগুলো দেওয়া আছে সেই মৌলগুলো বা আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের কি বলা হয়, আইসো ইলেকট্রনিক বলা হয়। তাহলে এখানে দেখো ফ্লোরিন মাইনাস, এটা তোমার কি ইলেকট্রন সংখ্যা কত আছে, ফ্লোরিনের এমনি থাকে কয়টা, 9টা, তো 9 এর 1 কত, 10টা আছে। সোডিয়াম প্লাস, সোডিয়ামের থাকে কয়টা, 11টা। সোডিয়াম প্লাস মানে কি, একটা ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে এখানে কয়টা আছে, 10টা। অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনের থাকে কয়টা, 8টা থাকে, এখানে 2টা বেশি আছে, তার মানে অক্সিজেনের কয়টা আছে, মোট 10টা। কার্বনের থাকে কয়টা, 6টা, -4 মাইনাস আছে, মানে কয়টা, কয়টা কম আছে, না সরি কয়টা বেশি আছে, 4টা বেশি আছে, তার মানে কি 6 + 4 মানে 10। তার মানে দেখো এখানে সবগুলোর ইলেকট্রন সংখ্যা কত, 10, তার মানে এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। দেখো এটা কিন্তু জিএসটি 23-24 আসছে, কত সহজ প্রশ্ন দেখছো, আর অ্যান্সার কিন্তু ক নাম্বারে দিয়ে দিচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটা মানে কতটা সহজ করছে এই প্রশ্নটা অন্তত। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোন অরবিটালটি অসম্ভব, দেখো তো কোন অরবিটালটি অসম্ভব। তো আমরা দেখি 2p, এখানে 2p এর ক্ষেত্রে n এর মান কত, 2, আর l এর মান কত, l এর মান হচ্ছে তোমার p এর ক্ষেত্রে কত, 1। তো আমরা দেখি l এর মানগুলো আমরা একটু দেখে নিই। s এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 0, p এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1, d এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2, আর f এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3। এগুলো মনে রাখতে হবে। l মানে হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ছি না, সেই 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে এটা ক্ষেত্রে কত, এল এর মান 1। 3D এর ক্ষেত্রে দেখো এন এর মান কত, 3, আর এল এর মান কত, 2। 4f এর ক্ষেত্রে কত, 4f এর ক্ষেত্রে তোমার এন এর মান হচ্ছে গিয়ে 4, আর f এর মান হচ্ছে কত, 3। 3f এর ক্ষেত্রে দেখো এন এর মান কত, 3, আর তোমার এল এর মান কত, এল এর মানও 3। এখন আমরা জানি যে এন আর এল কখনো সমান হতে পারবে না, এটা হচ্ছে কি আমাদের শর্ত। এল এর মানটা কি হতে হবে, এন এর থেকে 1 অন্তত ছোট হতে হবে, মানে n-1 হতে হবে। বুঝতে পারছো, এল ইজ ইকুয়াল টু n-1 হতে হবে, মানে n-1 থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে, কিন্তু n এর সমান সমান কখনো এল হবে না, মানে n নট ইজ ইকুয়াল টু এল। তার মানে অ্যান্সার কোনটা, এটা মানে এটা সম্ভব না, মানে অসম্ভব। বুঝতে পারছো, তার মানে অ্যান্সার কোনটা, 3f। এটা কিন্তু জিএসসি 23-24 আসছে, প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন না, একটু পেঁচানো। ঠিক আছে, ওকে। তো পরবর্তী প্রশ্ন আমাদের, অ্যালুমিনিয়ামের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট কত, মানে আমাদের n বের করতে হবে, l বের করতে হবে, আর m বের করতে হবে। তাহলে দেখো তো 3p1 মানে 3 নাম্বার শক্তি স্তর আছে, সেখানে ইলেকট্রন কয়টা আছে, মানে p অরবিটালে একটা আছে। তাহলে দেখো এখানে n এর মানটা কত আসছে, 3 হইতেছে। দেখো তো এই অপশনটা বাদ, মানে এখানে এটা হবে না, এটা বাদ, এটা আছে, এটাও বাদ, মানে দুইটা অপশন আমাদের অটোমেটিক বাদ গেছে। এখন আমরা কি বের করব, এল বাড়ি করব। পি এর জন্য এল কত হয়, আমি বলছিলাম কি 1 হয়, দেখো তো 1, এই যে অ্যান্সার পেয়ে গেছে এটা। আর এটা হবে না কারণ এখানে 0 দিছে, তারপরে এটা হবে না। বুঝতে পারছো, এটা কিন্তু ইজি, জিএসটি 22-23 আসছে। তো দেখো এই অধ্যায় থেকে প্রশ্নগুলো কিন্তু ইজি, মানে ঘুরে ফিরে কিন্তু এই ঘুরে ফিরে এই যে তোমার শক্তিস্তর সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে প্রশ্ন আসতেছে। তার মানে কি এই টপিকটা খুব ভালোভাবে দেখতে হবে, যে শক্তিস্তরের সংখ্যা সূত্র, কোয়ান্টাম সংখ্যার সূত্র কিছু আছে, মানে একটা অরবিটালে কয়টা কোয়ান্টাম সংখ্যা মানে শক্তিস্তর সংখ্যা হইতে পারে, কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, এগুলো কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো এগুলো দেখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। একটা জিনিস মনে রাখবা, অরবিটের ধারণা পাওয়া যায় অরবিটের ধারণা পাওয়া যায় বোর পরমাণু মডেল থেকে, বোর মডেল, বোর মডেল। আর অরবিটালের ধারণা পাওয়া যায় তোমার কোয়ান্টাম বলবিদ্যা থেকে, কোয়ান্টাম কোয়ান্টাম মডেল, কোয়ান্টাম মডেল থেকে। ঠিক আছে, তো এটা মনে রাখবা। ওকে, হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। তো মনে রাখবা হুন্ডের নিয়মটা কি ছিল, যে পরমাণুর যে শক্তিস্তর আছে সর্বশেষ শক্তিস্তর, সেখানে কি করবে, সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে ইলেকট্রন গুলো। তো দেখো এখানে সর্বাধিক বিজোড় অবস্থা কোথায় আছে, আমরা জানি পি যে ওইটা আছে তোমার শক্তি উপশক্তিস্তরটা আছে, সেখানে তোমার অরবিটাল সংখ্যা কত, 3। এটা বের করার সূত্র কি, আমরা জানি যে তোমার এই উপশক্তিস্তরে তোমার অরবিটাল সংখ্যা, সেটা বের করার সূত্র হচ্ছে 2l+1। তো আমরা দেখছি যে পি এর ক্ষেত্রে এল এর মান কত, 1। তাহলে এখানে আমরা এল এর মান 1 বসাও, 1+1, 2 আর 1 কত, 3। তার মানে পি যে ওর ইটা আছে তোমার উপশক্তি স্তর আছে, সেখানে অরবিটাল সংখ্যা কত, 3টা। কি কি, একটা পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে কি পি জেড। তাহলে কি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে, তোমার 2টা করে থাকতে পারে, কিন্তু যখন তোমার সর্বাধিক বিজোড় অবস্থা হইতে হয় তখন প্রত্যেকটায় একটা একটা ইলেকট্রন থাকে। তো দেখো কোথায় আছে সেটা, এই যে ডি নাম্বারটা আছে, তার মানে অ্যান্সার কোনটা, ডি নাম্বারটা। এটাও জিএসসি 23-24 আসছে। প্রশ্নটা কিন্তু সহজও না কঠিনও না, একটু কনসেপচুয়াল প্রশ্ন, মানে তোমার ওখানে হুন্ডের নিয়মটা জানতে হবে এবং যে সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে হয় সেটাও জানতে হবে। ক্লিয়ার, ওকে। পরবর্তী প্রশ্ন, তোমাদের পরবর্তী প্রশ্ন বলছে এক্স এবং ওয়াই
পরমাণু দ্বয়ের সর্ববহিস্থ স্তরে তোমার যথাক্রমে 3টা ইলেকট্রন আর 6টা ইলেকট্রন দেওয়া আছে। দেখো এক্স এর ক্ষেত্রে কয়টা দেওয়া আছে? সর্ববহিস্থ স্তরে 3টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। আর ওয়াই এর ক্ষেত্রে দেওয়া আছে কয়টা? 6টা ইলেকট্রন। ঠিক আছে, এখন দেখো তো তাহলে এক্স এর যোজনী কত? এক্স এর যোজনী 3, তার মানে কি সে 3টা ইলেকট্রন ত্যাগ করে এক্স কি করবে? তোমার 3টা ইলেকট্রন ত্যাগ করে এক্স 3+ আয়ন গঠন করবে। আর ওয়াই কি করবে? ওয়াই এর দেখো 6টা ইলেকট্রন আছে, তার মানে তার অষ্টক পূর্ণ হতে কয়টা ইলেকট্রন লাগে? 2টা, তার মানে তার যোজনী কত? 2। তার মানে ওয়াই কি করবে? ওয়াই 2টা ইলেকট্রন গ্রহণ করে ওয়াই 2- গঠন করবে, তাই না? তাহলে এখানে দেখো এক্স 3টা ইলেকট্রন ত্যাগ করতেছে আর ওয়াই কয়টা করতেছে? 2টা গ্রহণ করতেছে। তাহলে এখানে তারা কি যৌগ গঠন করবে? তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা এইভাবে গুণ করি, এখানে তোমার এক্স তাহলে কয়টা করতে হবে? ত্যাগ করতে হবে 6টা, মানে আমরা 2 দ্বারা গুণ করবো। 2x মাইনাস 6 ইলেকট্রন মাইনাস থেকে কয়টা হবে? 2x3+। আর এখানে কি হবে? আমরা 3 দ্বারা গুণ করবো, তারপরে আমরা কি করবো? 3y মাইনাস 6 ইলেকট্রন মাইনাস প্লাস প্লাস 6 ইলেকট্রন মাইনাস কি হবে এখানে? 3y2 ওকে। তো এটা একটা কাটা, এখানে থাকবে কি? 2x প্লাস 3y, দুটা মিলে কি তৈরি করবে? এক্স। এই 3টা কোথায় আসবে? তোমার এই এক্স এর সাথে 2 আছে না, তো এই 2টা কোথায় আসবে? এখানে আসবে। আর ওয়াই এর সাথে 3টা আছে, 3টা কোথায় যাবে? এখানে যাবে। বুঝতে পারছো? তার মানে অ্যান্সার কি হবে? x2 আর y3। এই যে ওয়াই এর যে 2টা আছে সেই 2টা এখানে যাবে, আর এক্স এর যে 3টা আছে সেই 3টা কোথায় যাবে? এখানে যাবে। তার অ্যান্সার কোনটা হবে? এই নাম্বারটা। এটা এখান থেকেও বলা যায় যে এক্স এর 3টা ওয়াই এর এখানে আসবে, ওয়াই এর -2টা এক্স এর এখানে আসবে। ঠিক আছে, আমরা শুধুমাত্র এটা সমতা করার জন্য আর কি এই প্রসিডিওরে গেলাম। ওকে, পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে অনেক কনসেপচুয়াল প্রশ্ন একটা, মানে হাতে ক্যালকুলেশন করা একটু টাফ। ঠিক আছে, একটু টাফ, হালকা। ওকে, আমাদের বলছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তিস্তর থেকে আগত, কি বলছে? লাইম্যান। লাইম্যান কয় নাম্বার শক্তিস্তর? আমরা জানি লাইম্যান, বামার, পেস্টেন। লাইম্যান হচ্ছে কি? 1 নাম্বার। ঠিক আছে, লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তিস্তর মানে 4 নাম্বার থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি তরঙ্গ সংখ্যা সমান সমান কি? তরঙ্গ সংখ্যা মানে 1/λ। 1/λ ইজ ইকুয়াল টু RH ডিভাইড বাই আর n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। তাহলে দেখো RH এর মান আমাদের দেওয়া আছে। RH এর মান কত দেওয়া আছে আমাদের? 10.7 ইন্টু 10⁶। আর n1 এর মান দেওয়া আছে কত আমাদের? 1 স্কোয়ার। ঠিক আছে, মাইনাস আমাদের কি করতে হবে? এখানে 1/4 দেওয়া আছে, আমরা 4 কত? 16, আমরা 16 লিখে ফেলি। ওকে, 10.97 ইন্টু 10⁶। তাহলে আমরা এখন ভিতরে ক্যালকুলেশন করি, এখানে 1 থাকবে, তাহলে 1 থেকে যদি আমরা মাইনাস করি এখানে 16 থাকবে, 16 বিয়োগ 1। তাহলে দেখো 10.97 ইন্টু 10⁶ ইন্টু দেখো উপরে কত আসবে? 15 আসবে, নিচে কত আসবে? 16। দেখো এটা প্রায় কত? 1-এর কাছাকাছি না? 15 আর 16 কাছাকাছি না, তারপরে এটাকে 1 ধরে নিলাম। তাহলে আমরা যদি 1 ধরি অ্যান্সারটা কি আসতেছে? 10.97 ইন্টু 10⁶, এটা কি আসতেছে? একক মিটার ইনভার্স 1 একক আসতেছে কিন্তু। ঠিক আছে, কারণ এখানে কিন্তু ল্যামডার একক কি? মিটার না, তাহলে এটা 1 ইনভার্সে আছে কিন্তু, তার মানে এককটা কি হবে? মিটার ইনভার্স 1 আসবে। যদি এখানে কিন্তু মিটার দিয়ে যেত তাহলে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন লেগে যেত যে কোনটা অ্যান্সার। আচ্ছা দেখো তো অ্যান্সার কোনটা কাছাকাছি আছে? 10.97 ইন্টু 10⁶। দেখো 2 পয়েন্ট এটা বাদ, 10⁶ এটা বাদ, এখানে 10⁻6 এটা এমনিই বাদ। দেখো তো এটা 10⁵, তার মানে এটাও বাদ। 10 পয়েন্ট কিন্তু আছে, তার মানে এটাও বাদ। দেখো তো 10.28 ইন্টু 10⁶, এই একটা অ্যান্সার আছে, তার মানে এটা অ্যান্সার। বুঝতে পারছো? এইখানে 10.28 কেন আসছে? দেখো তো এখানে একটা একের থেকে একটা ছোট সংখ্যা আসতো না, তো ছোট সংখ্যা যখন আমরা এটা দ্বারা গুণ করবো তখন কিন্তু এই সংখ্যাটাও কিন্তু ছোট হয়ে যাবে। দেখো তো ছোট হয়ে গেছে না? 10.28 হয়ে গেছে না? তার মানে কি? এটা কিন্তু ক্যালকুলেশন কিন্তু টাফ, কিন্তু আমরা কিন্তু অ্যাজাম্পশন মেথড দিয়ে যখন আমরা করব তখন কিন্তু সেটা কিন্তু ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আমাদের দৃষ্টিকোণে কিন্তু এটা বুঝতে হবে যে এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। তখন কিন্তু আমরা কি এটাকে 1 ধরে নিলে আমাদের জন্য ক্যালকুলেশন একদম ইজি হয়ে যেতেছে। বাদ বাকি এই দুটো তো এমনিই বাদ, 10⁻6 আর 10⁵, এটা এমনিই বাদ। এটা কিন্তু আমার সময় প্রশ্ন আসছিল, তো আমি কিন্তু এইভাবে অ্যান্সার করছিলাম। ঠিক আছে, আমার কিন্তু এটা হয়েছিল। ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্ন। আয়রন এর একটা 3 নাম্বার তোমার মানে Fe3+, Fe3+ লবণের 4.2 একটা ঘনমাত্রা দেওয়া আছে 50 ml দ্রবণের সাথে, এত ঘনমাত্রার এত মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে এত আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি হবে না কম হবে? দেখো কেএসপি কিন্তু কনস্ট্যান্ট, মানে কেএসপির মান কিন্তু পরিবর্তন হবে না, এটা কিন্তু কনস্ট্যান্ট।
ঠিক আছে, পরিবর্তন হবে কি আয়নিক গুণফলের মান। কেন পরিবর্তন হবে, বাড়বে না কমবে, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই আমরা? সোডিয়াম প্লাস প্লাস ওএইচ মাইনাস। আমরা যদি আয়রন অক্সাইডকে ভাঙি আমরা কি পাবো? OH থ্রি, আমরা কি পাচ্ছি? Fe থ্রি প্লাস প্লাস থ্রি OH মাইনাস। দেখো তো এখানে আয়রনটা কমন আছে কিনা। আমরা সম আয়নের প্রভাবের কথা পড়ছি, সম আয়ন পড়ছিলাম আমরা, সম আয়ন, এটা কিন্তু ইন্টারে পড়া, সম আয়ন কিন্তু আমরা পড়ছি। সম আয়ন প্রভাব যখন থাকবে তখন কিন্তু তোমার এই যে আয়নিক গুণফলটা সেটা কিন্তু বেশি হবে, বুঝতে পারছো? মানে দ্রাব্যতা কিন্তু বাইরে যায়, তার মানে তখন কি আয়নিক গুণফলটা বেশি হবে, তার মানে কি এখানে KIP গ্রেটার দেন KSP। অ্যান্সার কোনটা? দ্রাব্যতা গুণফল অপেক্ষা আয়নিক গুণফলটা কি বেশি হবে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নটা দেখি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে তোমার 10 নাম্বারটা, সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে আমাদের, মানে কি আমাদের KSP দেওয়া আছে। পরে বলছে দ্রবণের পিএইচ দেওয়া আছে আমাদের কত 10, আমাদের বলছে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত মোল পার লিটার। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি আমাদের একটা ক্ষার দেওয়া আছে, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আর প্রশ্নে পিএইচ দেওয়া আছে, তার মানে কি আমাদের পিওএইচটা বের করতে হবে, যেহেতু ক্ষার তো ক্ষারের কি থাকে পিওএইচ থাকে। তো পিওএইচটা কি হবে? 14 মাইনাস পিএইচ, তো পিএইচ এর মান কত দেওয়া আছে 4। তাহলে অ্যান্সার কত আসতেছে আমাদের? 4 না, সরি 10, 10। তাহলে কত আসতেছে আমাদের অ্যান্সার? 4 আসতেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা OH মাইনাসের ঘনমাত্রাটা বের করতে চাই তাহলে OH মাইনাসের ঘনমাত্রা কি আসবে? OH মাইনাসের ঘনমাত্রাটা আসবে তোমার 10 ইনভার্স 4, এটা কিন্তু 4, 10 ইনভার্স 4, এত কি মোলার বা মোল পার লিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু OH মাইনাসের ঘনমাত্রাটা পেয়ে গেছি। এখন আমরা যখন দ্রাব্যতা মানে KSP বের করি, আমরা KSP টা কিভাবে বের করব? দেখো তো ম্যাগনেসিয়াম যে হাইড্রোক্সাইড আছে সেটা কিভাবে ভাঙবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সেটা ভাঙবে কিভাবে? Mg2+ প্লাস 2 OH মাইনাস, তাই না? এটা যদি S হয় এটাও S হবে, এটা কি হবে? 2S হবে। তাহলে আমাদের KSP টা কি আসতেছে? KSP হবে আমাদের, দেখো KSP হবে KSP ইজ ইকুয়াল টু হবে Mg2+, আর এখানে কি হবে তোমার 2OH মাইনাস, মানে OH মাইনাস উপরে কি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের KSP এর মান দেওয়া আছে আমাদের কত? 2 ইন্টু 10 ইনভার্স 11, আমাদের ম্যাগনেসিয়াম যে এটা আছে সেটা আমাদের মানটা লাগবে, আর এখানে কি আমাদের 2+, আর আমরা OH মাইনাসের মানটা কত পাইছি আমরা? 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4। আচ্ছা এখানে 2OH মাইনাস হবে, কারণ কি আমরা জানি যে তোমার এখানে দুইটা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়, তার মানে এটা 2OH মাইনাসের আয়নের মানটা আর কি। ঠিক আছে, 10 ইনভার্স 4 হইতেছে। তাহলে দেখো উপরে আবার কি আছে? স্কোয়ার আছে। ঠিক আছে, এখন দেখো যখন আমাদের এরকম স্কোয়ার আকার থাকে, আমি যদি বলি যে এ স্কোয়ার আর উপরে কত আছে 2 আছে, তাহলে এই 2 আর এই 2 এটা তো গুণ আকার হয়ে যায়, মানে 2 আর 2 এটা গুণ হয়ে যায়। ঠিক আছে, আমি যদি এটা বলতাম যে a কিউব আর উপরে আছে 2, তাহলে কি হইতো? এটা a টু দি পাওয়ার 3 দুগুণে কত 6, 3 আর 2 5, এইভাবে কিন্তু হইতো না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 4 দুগুণে কত হবে? 8 হবে। তাহলে কি হয়েছে সেটা? ম্যাগনেসিয়াম 2+, এটা যখন এখানে থাকছে এটা কত হচ্ছে তোমার 10 ইনভার্স 8, আর এই পাশে তো কত আছে তোমার 2 ইন্টু 10 ইনভার্স 11 ইজ ইকুয়াল টু। তাহলে আমাদের দেখো ম্যাগনেসিয়াম 2+টা কি হইতেছে, দেখো এখানে করি আমরা ম্যাগনেসিয়াম 2+, যখন আমরা করব এই 10 ইনভার্স 8টা এই পাশে সাথে কি হয়ে যাবে? 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 8 যদি হয় তাহলে কি হবে তোমার? দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা আমরা এই পাশে করি, যখন এই পাশে চলে আসবে তখন কি হবে? ম্যাগনেসিয়াম 2+, এটা কি হবে তোমার 2 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এটা কত হচ্ছে? 11 থেকে যখন তোমার এটা বাদ যাবে তখন কি হবে? 10 ইনভার্স 3 হবে। তাহলে কথা হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3, এত মোলার বা মোল পার লিটার বা মোল পার লিটার। ঠিক আছে, অ্যান্সার কোথায় আছে? এই যে প্রথমটা। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু একটু বড়, বাট প্রশ্নটা কিন্তু সহজ আছে, মানে এমন না যে না পারার মতো, চেষ্টা করলে পারা যায়, কিন্তু পরীক্ষা হলে কিন্তু আমাদের মাথায় এগুলো কিন্তু আসে না সচরাচর। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে আমাদের কি প্রশ্নগুলো কিন্তু মাথায় সেট হয়ে যাবে, মানে প্রসেসটা মাথায় সেট হয়ে যাবে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নেসরার দ্রবণ দ্বারা ক্যাটায়ন, কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? এটা হচ্ছে আমাদের GST 21-22-এ। তো এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, মানে আয়ন শনাক্তকরণ, কিন্তু এখানে কিন্তু প্রশ্ন আসছে। তো এই অধ্যায়ের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে শর্ট সিলেবাসের বাইরে একটা হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ, আর একটা হচ্ছে তোমার যে যে এগুলো আছে দ্রাবক নিষ্কাশন, তারপর ক্রোমাটোগ্রাফি, এই যে এগুলা,
তোমার অজৈব যৌগের যে তোমার এটা বিশুদ্ধকরণ আর কি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু সবগুলো জানতে হবে। এখন আমি এই যেখানে দেওয়া আছে কপার, কপারের যে তোমার কোন কোন দ্বারা শনাক্ত করা যায়, মানে কপার আয়নটা, সেটা কিন্তু আমাদের জানতে হবে। কপার যে 2+, এটা শনাক্ত করা যায় দুই ভাবে, একটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, আর একটা শনাক্ত করা যায় তোমার হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে, পটাশিয়াম Fe(CN)6, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হয়, জটিল যৌগ যেহেতু, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে, Ke হবে না, শুধু K হবে, মেপি বলছিলাম তো ওই জন্য, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে, ঠিক আছে, ফেরোসায়ানাইড দিয়ে। তো এখানে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয় তখন এটা বর্ণনাটা হয়েছে তোমার গাঢ় নীল, গাঢ় নীল, মানে তোমার যে যৌগের বর্ণটা। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে কত, লালচে বাদামি হয়, লালচে বাদামি, ঠিক আছে। আর তোমার যে নিস্তার দ্রবণ, সেই নিস্তার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় তোমার অ্যামোনিয়াম আয়ন। নিস্তার দ্রবণের সংকেতটা কিন্তু আমাদের লাগে, সেটা হচ্ছে K2HgI4। প্রশ্ন আসতে পারে নিস্তার দ্রবণের সংকেত কি, সেটা হচ্ছে কি K2HgI4। অ্যালুমিনিয়াম যে এটা আছে তোমার অ্যালুমিনিয়াম 3+, এটা শনাক্ত করা হয় তোমার এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, সেটার বর্ণ হয় হচ্ছে তোমার সাদা, ঠিক আছে। আর সোডিয়াম সেটা শনাক্ত করা হয় তোমার পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা, সেটা হচ্ছে K2Sb2, তারপর তোমার হচ্ছে H2, আর হচ্ছে O7, ঠিক আছে। এটা হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, লিখে দিই আমি, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, অ্যান্টিমোনেট, ঠিক আছে। এটা দ্বারা শনাক্ত করা কি সোডিয়াম। আর বর্ণটার কালার, বর্ণটা কি হয়, বর্ণ হয় হচ্ছে তোমার সাদা, সাদা বর্ণ হয়, সাদা বর্ণের পদক্ষেপ দেয় আর কি। তো সাদা বর্ণের পদক্ষেপ দিয়ে সোডিয়ামটা চিহ্নিত করা যায়। তো এই যে আয়ন শনাক্তকরণ যেগুলো আছে, তারপরে তোমার Cl- এর এটা, তারপর তোমার SO4 2- মানে সালফেট আয়ন, তারপর তোমার হচ্ছে ব্রোমিন মাইনাস আয়ন, কার্বনেট আয়ন, এগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবা, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। তো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসছে। আর যে ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো, সেই টার্ম গুলো কিন্তু স্কিপ করা যাবে না। বিশেষ করে আমি যে টপিক গুলো একটু লিখে দিই। প্রথম যে টপিকটা আছে সেটা কি, তোমার যে কোয়ান্টাম যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো মানে কোয়ান্টাম সংখ্যা, হম, কোয়ান্টাম সংখ্যা, সেটা, তারপর হচ্ছে তোমার দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল সবগুলো, তারপর হচ্ছে তোমার কি ওই যে রিডবার্গ ধ্রুবকের যে ম্যাথ গুলো, তার মানে হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথ, তরঙ্গের যে ম্যাথ গুলো আছে, তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথ, এগুলো এগুলো হচ্ছে তোমার কি খুবই ইম্পর্টেন্ট, মানে 5 স্টার বলা যায়, 5 স্টার টপিক, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার যে ইগুলো, মানে আয়ন শনাক্তকরণ, ওটা হচ্ছে তোমার মানে এমনি লিখিতর জন্য আর কি, সরি মানে মুখস্থ টাইপের পড়ার জন্য, যেগুলো তার মধ্যে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, তারপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন যেগুলো আছে আর কি, মানে তোমার ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি, ক্যালাসন, পাতন, দ্রাবক নিষ্কাশন, এগুলো, ঠিক আছে। এগুলো সবগুলো কি ইম্পর্টেন্ট, এই যে এগুলো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো 5 স্টার, এগুলো ভালো মতো পড়ে নিবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, দোয়া রেখো। আর যেই টপিক গুলো বললাম সেই টপিক গুলো পড়বা, তার আশেপাশে যে টপিক গুলো আছে সেগুলো চেষ্টা করবা। আর যেই যে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ হয়ে গেলে কি করবা, অন্যান্য যে ভার্সিটির যে এই যে টাইপ গুলো থেকে কোশ্চেন আসছে, সেই কোশ্চেন গুলো সলভ করে ট্রাই করবা, ঠিক আছে। তো টিল দেন স্টে টিউনড, আমরা নেক্সট ক্লাস দেখি চেষ্টা করবো যে কেমিস্ট্রি অন্য একটা চ্যাপ্টারের উপর নিতে, পরবর্তীতে আমরা ফিজিক্সে ফিরে যাবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, বাই বাই।